এক অদ্ভুত নীরবতায় ঢাকা ছিল সেই পাহাড় ঘেরা ছোট্ট গ্রামটি, যেখানে রাত নামলেই লোকেরা দরজা জানালা বন্ধ করে দিয়ে তেলের প্রদীপ নিভিয়ে ফেলত। কারণ তারা বিশ্বাস করত অন্ধকারে হাওয়ার সাথে সাথে ঘুরে বেড়ায় কিছু অচেনা ছায়া, যাদের পায়ের শব্দ নেই, কিন্তু তাদের নিঃশ্বাসের ঠান্ডা স্পর্শ অনুভব করা যায় খুব কাছ থেকে। আর সেই ভয়ে প্রজন্মের পর প্রজন্ম মানুষ এই গ্রামে রাতের পর বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে। সেই গ্রামের কিনারে ছিল একটি অর্ধভাঙা জমিদার বাড়ি, যেটি চারপাশে লতাপাতা আর কাটাঝোপি ঢেকে গিয়েছিল প্রায় সব জানালা। ভাঙা বারান্দার কাঠের খুঁটি থেকে ঝুলে থাকত বাদুড়, আর দরজার উপরের পাথরে আঁকাবাঁকা দাগ কেটে রেখেছিল, যেন কেউ ভিতরে ঢুকতে বারণ করেছে। গ্রামের লোকজন বলতো ওখানে একসময় এক ধনী জমিদার থাকত, যে কেবল টাকার লোভে নাকি বহু লোককে ঠকিয়েছিল। অনাহারে মরে গিয়েছিল চাষারা, আর তাদের আর্তচিৎকার মিশে গেছে বাড়িটার দেয়ালের সাথে। তাই মধ্যরাতে সেখানে গেলে এখনও কান পেতে শোনা যায় কান্নার আওয়াজ। গ্রামের ছেলেরা খেলার ছলে মাঝে মাঝে বাজি ধরত, কার সাহস আছে রাত 12টার পর সেখানে দাঁড়িয়ে থাকতে। কিন্তু যারা গিয়েছিল তাদের অনেকেই আর ঠিকঠাক মানুষ হয়ে ফিরতে পারেনি। কেউ পাগল হয়ে গেছে, কেউ কয়েকদিন পর হঠাৎ নিখোঁজ হয়ে গেছে, আর যারা বেঁচে ফিরেছে তারা আর কখনো ওই বাড়ির নামও মুখে নেয়নি। এই ভয়ঙ্কর কিংবদন্তি শুনতে শুনতে বড় হয়েছিল অর্ক, শহরে পড়াশোনা করা এক তরুণ, যার চোখে সবসময় কৌতূহল আর মাথায় বৈজ্ঞানিক যুক্তি খুঁজে বের করার অভ্যাস। সে বিশ্বাসই করত না ভূতপ্রেত বলে কিছু আছে, বরং মনে করত সবই মানুষের কল্পনা, ভয়ের ভেতরে তৈরি করা গল্প। ছুটিতে গ্রামে এলে সে দেখল গ্রামের সবাই ওই ভাঙা বাড়ি নিয়ে একেবারেই কথা বলতে চায় না। এমনকি তার নিজের ঠাকুমা চোখ বড় বড় করে বলে উঠলেন, ওইদিকে যাস নে বাবা, ওখানে অশান্ত আত্মা ঘুরে বেড়ায়। তোর বাবা ছোট থাকতে ওই বাড়ির দিকে তাকিয়ে 3 রাত জ্বরে ভুগেছিল। কিন্তু অর্কের ভেতরে অন্যরকম এক জেদ চেপে বসল। সে ঠিক করল বিজ্ঞান দিয়ে প্রমাণ করবে যে সবটাই গুজব, আর ভূত বলে কিছু নেই। রাতে সে একাই বেরিয়ে পড়ল টর্চ লাইটার ক্যামেরা নিয়ে, হাতে রাখল একটা নোটবুক, যাতে প্রত্যেকটা শব্দ, আওয়াজ আর ছায়ার হিসেব রাখতে পারে। চাঁদহীন আকাশে চারপাশ অন্ধকার হয়েছিল, মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছিল। বাতাস এতটাই ঠান্ডা ছিল যে তার নিঃশ্বাস ধোঁয়ার মতো বের হচ্ছিল, অথচ শরতের এই সময়ে এত ঠান্ডা হওয়ার কোনো কথা নয়। যখন অর্ক বাড়িটার ভাঙা গেট ঠেলে ভেতরে ঢুকল, এক অদ্ভুত ধাতব শব্দ হলো, যেন বহু বছর বন্ধ হয়ে থাকা দরজা এক নিমেষে খুলে গেল। আর সেই শব্দে যেন বাতাস ভারী হয়ে উঠল। কাক ডাকতে শুরু করল, দূরে রাতের পেঁচার ডানার শব্দ ছড়িয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অর্কের মনে হচ্ছিল কেউ তাকে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। বাড়িটার ভেতরে পা রাখতেই এক অচেনা গন্ধ আঘাত করল নাকে। সেটা ছিল আধা পচা কাঠের, স্যাঁতসেঁতে মাটির আর পুরনো রক্তের মতো লেগে থাকা গন্ধ, যার নিঃশ্বাস নিতে কষ্ট করে তুলছিল। দেয়ালের পলেস্তার উঠে গিয়ে ভেতরের ইট দেখা যাচ্ছিল, তার ফাঁক দিয়ে যেন লালচে দাগ বেয়ে নেমে এসেছে, ঠিক যেমন শুকনো রক্তস্রোত হয়ে বয়ে গেছে অনেক বছর আগে। আর সেই দাগ দেখে অর্কের বুক কেঁপে উঠলেও সে জোর করে নিজেকে সামলে নিল। হঠাৎ করেই টর্চের আলো নিভে গেল। সে যতই সুইচ চাপুক আলো জ্বলেনি, অথচ কিছুক্ষণ আগেই ভালোভাবে কাজ করছিল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে যেন এক ফিসফিসে আওয়াজ ভেসে এলো। সেটা মানুষের গলা, কিন্তু এত কর্কশ যে বোঝা গেল সেটা স্বাভাবিক কোনো গলা নয়, যেন অনেকগুলো গলা একসাথে মিশে ফিসফিস করছে। অর্ক চারদিকে তাকালো, তার ক্যামেরার লেন্স দিয়ে ছবি তুলতে লাগলো। কিন্তু প্রতিটি ছবিতে অদ্ভুত ঝাপসা ছায়া দেখা গেল, কোনো ছবি পরিষ্কার হলো না। আর একটা ছবিতে হঠাৎ করেই মানুষের মতো একটা অবয়ব ফুটে উঠল, যার চোখ দুটো জ্বলজ্বল করছে, কিন্তু মুখ নেই, নাক নেই, শুধুই শূন্যতার মতো কালো একটা গর্ত। অর্ক থমকে গেল, বুকের ভেতর ধরফর শুরু হলো। সেই ভাবল হয়তো কোনো আলোর প্রতিফলন অথবা ক্যামেরার লেন্স নোংরা হয়ে গেছে, তাই মুছে আবার ছবি তুলল। কিন্তু এবার ছবিতে দেখা গেল সেই অবয়ব আরও কাছে চলে এসেছে, তার ঠিক কাঁধের পেছনে দাঁড়িয়ে আছে। অর্ক ভয়ে ঘুরে দাঁড়ালো, কিন্তু কিছুই নেই, শুধু ভাঙা দেয়াল আর ছাদের কড়িকাঠ ঝুলছে, যেখানে কয়েকটা বাদুড় ঝুলে থেকে হঠাৎ ঝাঁপিয়ে উড়ে গেল। তাদের ডানার শব্দ যেন কানে তীব্র গর্জনের মতো বাজল। ঠিক তখনই মেঝের নিচ থেকে খচমচ করে পায়ের আওয়াজ এলো, অথচ ওখানে কোনো সিঁড়ি ছিল না, মেঝে ছিল একেবারেই সমতল। মনে হচ্ছিল নিচে যেন কেউ হাঁটছে আর মেঝে কাঁপছে। ভয়কে জোর করে চেপে অর্ক বাড়িটার আরও ভেতরে ঢুকতে থাকলো। একটা লম্বা করিডোর ধরে এগোলো, যেখানে দেয়ালের একপাশে পুরনো পোর্ট্রেট ঝুলছিল। ছবিগুলোর চোখ যেন তার দিকে তাকিয়ে তাকিয়ে অনুসরণ করছে। যতই সে এগোচ্ছে ততই ছবির মানুষের চোখ তাকে অনুসরণ করছে। হঠাৎ সে দেখতে পেল এক ছবির চোখে থেকে ধীরে ধীরে লালচে তরল গড়িয়ে পড়ছে, মেঝেতে পড়ে লাল দাগ তৈরি করছে। আর সেটা কোনোভাবেই রং বা ধুলোর খেলা নয়, আসল রক্তের মতো টপ টপ করে পড়ছিল। অর্ক ভয়ে হাত কাঁপতে কাঁপতে নোটবুকে লিখে রাখলো তার দেখা প্রতিটি ঘটনা,
কিন্তু নোটবুকের পাতার ওপর কালো দাগ ছড়িয়ে গেল, অক্ষরগুলো অদৃশ্য হয়ে গেল, আর পাতার মাঝখানে ফুটে উঠল একটি মাত্র শব্দ, ফিরে যা। অর্কের ভেতরে তখনও কৌতূহল ভয়কে ছাড়িয়ে যাচ্ছিল। সে ঠিক করল এই অভিশপ্ত বাড়ির রহস্য সে ফাঁস করবেই, কারণ বিজ্ঞান দিয়ে প্রতিটি ঘটনার ব্যাখ্যা দেওয়া অসম্ভব। কিন্তু ঠিক তখনই তার কানে এলো এক মেয়ের কান্নার আওয়াজ, যেন দূরের ঘর থেকে কেউ অনবরত কাঁদছে। সেই কান্না ক্রমশ কাছে আসছিল, করিডোরের ভেতর ধ্বনি প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ছিল। অর্ক টর্চিন অন্ধকারে শব্দের দিকে এগোতে লাগলো। হঠাৎ তার পায়ের নিচের কাঠের মেঝে ভেঙে গেল, সে পড়ে গেল নিচে, আর চোখ খুলতেই সে দেখল সে একটা বিশাল অন্ধকার কক্ষের মধ্যে এসে পড়েছে, যেখানে চারপাশে ভাঙা চেয়ার, টেবিল আর ছেঁড়া কাপড় ছড়িয়ে আছে, কিন্তু মেঝের মাঝখানে একটা পুরনো কাঠের দোলনা চেয়ার অদ্ভুতভাবে দুলছে, অথচ ওখানে কেউ বসে নেই। দোলনা চেয়ারটার সামনে পেছনে দুলছিল এক অদ্ভুত তাল মিলিয়ে। শব্দ হচ্ছিল কক কক করে, যেন বহু পুরনো কাঠ এখনও নিজের যন্ত্রণা প্রকাশ করছে। অর্ক বিস্ময়ে তাকিয়ে থাকতেই হঠাৎ চেয়ারটা থেমে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তারপর হালকা করে একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল ঠিক তার কানের পাশে, অথচ সেখানে কেউ নেই, কেবল বাতাসের ঠান্ডা ধাক্কা এসে তার চুল উড়িয়ে দিল। সে চমকে উঠে পিছনে তাকালো, কিন্তু ফাঁকা অন্ধকার ছাড়া কিছু নেই। তবুও তার মনে হচ্ছিল কোনো অদৃশ্য চোখ সারাক্ষণ তার দিকে তাকিয়ে আছে, যেভাবে শিকারীর চোখে হরিণ কাঁপতে থাকে। হঠাৎ ঘরের এক কোণে অল্প আলো জ্বলে উঠল, সেটা মোমবাতির মতো কম্পিত আলো, আর সেই আলোয় ফুটে উঠল এক তরুণীর অবয়ব, যার সাদা পোশাক ছেঁড়া আর রক্তে ভেজা, চোখ দুটো ফাঁকা গর্তের মতো কালো, আর ঠোঁট থেকে ঝরে পড়ছিল কালো তরল। অর্কের বুক কেঁপে উঠল, কিন্তু তবুও সে গলা শুকিয়ে যাওয়া সত্ত্বেও বলল, কে তুমি? তুমি কি সত্যি আছো? মেয়েটি কোনো উত্তর দিল না, বরং ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার পায়ের শব্দ নেই, কিন্তু মেঝে ঠকঠক করে কেঁপে উঠছিল প্রতিটি পদক্ষেপে, যেন প্রতিটি ধাপে অদৃশ্য শিকড় মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ অর্ক টের পেল তার গলা শক্ত হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে পিছিয়ে যেতে চাইছিল, কিন্তু শরীর নড়ছিল না, হাত পা যেন অদৃশ্য কোনো দড়িতে বাঁধা। মেয়েটি সামনে এসে দাঁড়াতেই তার ঠান্ডা নিঃশ্বাস অর্কের মুখে লাগলো, আর সে ফিসফিস করে বলল, তুমি কেন এলে? কেন শান্তি ভাঙতে এলে? অর্ক অস্পষ্টভাবে বলতে পারল, আমি শুধু জানতে চাই এখানে আসলে কি ঘটেছে। তখন মেয়েটি ধীরে ধীরে হাত উঠিয়ে তার বুকের উপর রাখল, আর সেই স্পর্শ ছিল বরফের চেয়েও ঠান্ডা, এতটাই যে অর্কের মনে হচ্ছিল তার ভেতরের রক্ত জমে যাচ্ছে। মেয়েটির চোখ থেকে ধীরে ধীরে অশ্রুর মতো রক্ত গড়িয়ে পড়ছিল, আর সে আবার বলল, আমাদের কেউ শোনেনি, কেউ দেখেনি, সবাই চুপ ছিল, সবাই ভয় পেয়েছিল, তাই আমাদের আত্মা এই বাড়ির দেয়ালে আটকে গেছে। অর্ক কাঁপা গলায় জিজ্ঞেস করল, তোমরা কারা? মেয়েটির ঠোঁট কেঁপে উঠল, সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো, কিন্তু অদৃশ্য হওয়ার আগে একটা মাত্র শব্দ রেখে গেল, শিকার। এই শব্দে ঘরটা হঠাৎ দুলে উঠল, দেয়াল থেকে ধুলো ঝরতে লাগলো, দোলনা চেয়ারটা আবার নিজের মতো ঘুরতে লাগলো, আর অর্ক নিজেকে মুক্ত করে দ্রুত উঠে দাঁড়ালো। সে বুঝতে পারল এই বাড়ির রহস্য অনেক গভীরে, আর এটাকে শুধু বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বোঝা যাবে না। তবে তার কৌতূহল তাকে আরও ভেতরে টেনে নিয়ে যাচ্ছিল। একটা পুরনো সিঁড়ি ধরে সে উপরের তলায় উঠতে লাগলো। প্রতিটি ধাপে কাঠ ভাঙার শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল কোনো মুহূর্তেই সিঁড়িটা ভেঙে পড়বে, তবুও সে উঠতে লাগলো। উপরে পৌঁছে সে একটা বিশাল লম্বা করিডোর দেখতে পেল, যার দুপাশে অনেকগুলো বন্ধ দরজা, আর প্রত্যেকটা দরজার ফাঁক দিয়ে কালো ধোঁয়ার মতো কুয়াশা বের হচ্ছিল। অর্ক একটা দরজা ঠেলে খোলার চেষ্টা করতেই ভেতর থেকে কারো তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। সেই চিৎকার এত ভয়ঙ্কর ছিল যে মুহূর্তেই তার শরীর শিহরিত হয়ে উঠল, কিন্তু কৌতূহল তাকে পিছু হটতে দিল না। ভেতরে ঢুকতেই সে দেখল ঘর ভরা অজস্র আয়না, বড় ছোট নানান মাপের আয়না দেয়ালে, ছাদে, এমনকি মেঝেতেও বসানো আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আয়নাগুলোতে সে নিজের প্রতিফলন দেখতে পাচ্ছিল না, বরং সেখানে ভেসে উঠছিল ভিন্ন ভিন্ন মানুষের মুখ। কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, কেউ আবার শূন্য চোখে তাকিয়ে আছে। হঠাৎ এক আয়নায় সে স্পষ্ট দেখতে পেল নিজের মুখ, কিন্তু সেই মুখ বিকৃত হয়ে গেছে, চোখের জায়গায় শূন্য গর্ত, আর মুখটা ফাঁক হয়ে আছে, যেন চিৎকার করছে, অথচ কোনো শব্দ বের হচ্ছে না। অর্ক ভয়ে পিছনে সরে গেল, কিন্তু আয়নাগুলো কেঁপে উঠতে লাগলো, প্রতিটি আয়না থেকে যেন কেউ বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ একটা আয়না ভেঙে পড়ল, আর সেখান থেকে বেরিয়ে এলো অদ্ভুত এক ছায়া মূর্তি, যার শরীর কালো কুয়াশার মতো, শুধু দুটো জ্বলন্ত লাল চোখ স্পষ্ট। সেটি ধীরে ধীরে অর্কের দিকে এগোতে লাগলো। অর্ক হাতের ক্যামেরাটা দিয়ে ছবি তুলতে চাইল, কিন্তু ক্যামেরা বিস্ফোরণের মতো ভেঙে চুরমার হয়ে গেল, তার টুকরোগুলো মাটিতে ছড়িয়ে পড়ল।
ছায়ামূর্তিটি এত কাছে এলো যে অর্ক তার শরীরের ভেতরে হিমেল হাওয়া বইতে টের পেল, যেন সেই সত্তা কেবল বাইরের নয়, ভেতর ঢুকে পড়ছে। অর্ক জোর করে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর ভেতরে তালা পড়ে গেল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে বন্দি করে দিয়েছে। সে প্রাণপণে দরজায় লাথি মারতে লাগলো, গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু বাইরে কোনো শব্দ গেল না। পুরো বাড়িটাই যেন অন্য কোনো জগতে বন্দি হয়ে আছে। ঠিক তখনই ছায়ামূর্তিটি তার দিকে ঝাঁপিয়ে পড়ল। অর্ক চোখ বন্ধ করে ফেলল, কিন্তু সঙ্গে সঙ্গে সব নিস্তব্ধ হয়ে গেল। যখন চোখ খুলল, তখন সে দেখতে পেল সে আবার করিডোরে দাঁড়িয়ে আছে। আয়নাঘরটা কোথাও নেই, যেন কিছুই ঘটেনি। কিন্তু তার হাতে সে টের পেল রক্ত লেগে আছে, অথচ কোথাও সে আঘাত পায়নি। সেই রক্ত অচেনা কারো, গাঢ় কালো লাল রঙের। করিডোরের শেষ প্রান্তে একটা বিশাল দরজা দেখা যাচ্ছিল, যার উপরে অদ্ভুত কিছু প্রতীক আঁকা আছে। দেখতে মনে হচ্ছিল প্রাচীন কোনো ভাষার অক্ষর, যেগুলো থেকে মৃদু আলো বের হচ্ছিল। অর্ক বুঝতে পারল এই দরজার ওপারেই লুকিয়ে আছে আসল রহস্য। হয়তো সেখানেই জমিদারের অভিশপ্ত ইতিহাসের শেষ অধ্যায় লুকানো আছে। সে ধীরে ধীরে দরজার দিকে এগোলো, তার বুক ধড়ফড় করতে লাগলো। প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছিল, যেন পুরো বাড়ি তার উপস্থিতি মেনে নিতে চাইছে না। দরজার সামনে পৌঁছে হাত রাখতেই তার শরীরে বিদ্যুতের শক লাগলো, আর হঠাৎ করে তার মাথার ভেতর ভেসে উঠল অজস্র মানুষের আর্তনাদ, কান্না, অভিশাপের শব্দ, যেগুলো এত জোরে বাজছিল যে সে কান চেপে ধরল। কিন্তু দরজাটা ধীরে ধীরে খুলে গেল, আর অর্ক দেখতে পেল ভেতরে অন্ধকারে ঢাকা বিশাল এক হলঘর, যেখানে মাটির ওপর সাদা চকের মতো দাগ কেটে তৈরি করা হয়েছে অদ্ভুত বৃত্ত আর প্রতীক, ঠিক যেন কোনো কালো জাদুর আচার অনুষ্ঠান এখানেই সম্পন্ন হয়েছিল। মোমবাতির নিভে যাওয়া কাঠি ছড়িয়ে আছে মেঝেতে, আর চারপাশের দেয়ালে শুকনো রক্তের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, যেগুলো দিয়ে লেখা ছিল অস্পষ্ট কিছু বাক্য। আর হলঘরের মাঝখানে একটা কাঠের চেয়ারে বাঁধা ছিল লোহার শিকল। শিকলগুলো জং ধরা হলেও রক্তে ভেজা দাগ এখনো লালচে। অর্কের গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারল এখানে বহু বছর আগে কোনো ভয়ঙ্কর আচার হয়েছিল, আর সেই আচারেই হয় ঘরটায় তৈরি হয়েছে এই অভিশাপ।